পরিবহনের ক্ষেত্রে যদি আসি, তাহলে পরিবহন ব্যবস্থায় কিংবা যাতায়াত ব্যবস্থা এটা কী হতে পারে? খুব যদি আসলে আপনি চিন্তা করেন যে আসলে সবচেয়ে বেশি পরিবহনের প্রয়োজন কার, সবচেয়ে বেশি আসলে মুভ করতে হয় কাকে, সবচেয়ে বেশি দূরে যায়, দূর থেকে আসে, কর্মস্থল থেকে অনেক বেশি দূরে থাকে, তারা কারা? আপনি দেখবেন যে সবচেয়ে কঠিন কাজ যারা করে, সবচেয়ে কম বেতনে যারা কাজ করে, তারা সবচেয়ে বেশি দূরে থাকতে হয়। কারণ থাকার যে খরচ, সেইটা আসলে তাকে পোষাইতে যদি হয়, সে যেখানে কাজ করে এর আশপাশে যদি আসলে থাকতে হয়। আমাদের যদি আসলে পরিবহন ব্যবস্থাটার এই জায়গাটাকে যদি আপনি ধরেন যে আসলে কর্মসংস্থানের সাথে কর্মজীবীদের কিংবা কর্মীদের বাসস্থান এবং কর্মস্থান এর মধ্যে যদি আসলে আপনি এক ধরনের যোগাযোগের জায়গাটাকে যদি আপনি কমাতে পারেন, তাহলে দেখবেন যে পরিবহনের সংকটের একটা সমাধান, এটা পরিবহনে নাই, পরিবহনের বাইরে একটা সমাধান। পরিবহনটা শুরু হচ্ছে যখন আসলে আপনার প্রয়োজনের স্থানটা যেখানে আপনাকে যেতে হবে সেটা আপনার থেকে দূরে থাকে। আমাদের দেশে যেটা হয়, আমাদের যে বেতন কাঠামো, আমাদের যে কর্মজীবী মানুষ, তারা সাধারণভাবে থাকতে বাধ্য হয় দূরে, কাজ করতে যাইতে বাধ্য হয় দূরে, এবং তাদের জন্য আসলে যে ধরনের পরিবহন থাকার কথা এটা থাকে না, কিংবা আসলে এই পরিবহনগুলির আসলে মোবিলিটিও থাকে না, মুভ করতে পারে না। এখন এই রাস্তাগুলি ধরেন, রাস্তাকে যদি ধরেন যে একটা ওপেন স্পেসের মধ্যে ঢাকা নগরকে যদি আপনি ভাবেন যে এটার আসলে খোলা জায়গা কোথায়, পার্ক নাই, মাঠ নাই, পুকুর নাই, নদী নাই, তার মানে খোলা জায়গা হচ্ছে আপনার শ্বাস ফেলানোর জায়গা পর্যন্ত হচ্ছে আপনার রাস্তা। তো সেই রাস্তা আসলে আপনার দখল করে কারা, ব্যবহার করে কারা, কত শতাংশ মানুষ আসলে কত শতাংশ জায়গায় দখল করে, কত শতাংশ মানুষ দখল করে আসলে কত মানুষের পথ আটকে রাখে, কত মানুষের জীবনের কত সময় আসলে পথে দেয়, কত আসলে কর্মক্ষমতা সে পথের মধ্যে নষ্ট করে। এই জায়গাগুলিকে যদি আসলে একটা সমন্বিতভাবে ভাবতে চান, তাইলে দেখবেন যে আসলে এখানে সবচেয়ে বেশি সুযোগপ্রাপ্তরা সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা তৈরি করে, সবচেয়ে বেশি স্পেস ব্যবহার করে, কিন্তু তার যে সমস্যা সেই সমস্যার জন্যে যার আসলে এটাতে অগ্রাধিকার থাকার কথা তাকে সেখান থেকে রিমুভ করে দিতে চায়। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, এই সময়ের মধ্যে এই সরকারকে আমরা মনে করি যে এইটাই হচ্ছে সবচেয়ে জনগণের পক্ষের যত ধরনের সরকারের এক্সপেরিমেন্ট হইতে পারে বাংলাদেশে, তার মধ্যে এটাকে আপনি ধরতে পারেন সবচেয়ে প্রো পিপল একটা গভর্নমেন্ট সিস্টেম। এখন সমস্ত মানুষ এটাকে, এই সরকারকে সমর্থন করে, এবং এই সরকার এই সমর্থন নিয়েই আসলে দাঁড়ায় আছে, তার আর কোনো ক্ষমতা নেই। তো সেই সরকারের আমলে পরিবহনে কী হয়েছে আপনি দেখেন, আপনার রিক্সা পুলারদের কিংবা আসলে কি বলে এগুলিকে, ওই যে ব্যাটারি চালিত রিক্সা, এগুলিকে আপনার ধরা হয়েছে, ধরে এগুলিকে নিলামে তোলা হয়েছে। এটা হইতে পারে, ধরেন এটা ধরলাম। তো একইভাবে কি আসলে প্রাইভেট যখন আসলে নগরের আইন ভঙ্গ করে, প্রাইভেট কার যদি আসলে নগরের আইন ভঙ্গ করে, যেগুলো আমরা ব্যবহার করি, এটার জন্য কি আসলে ধরবে এবং ধরে কি নিলামে তুলবে, নাকি আসলে অন্য কিছু করবে? এই যে আসলে এই সময়ের মধ্যে আমি বলছি যে বাংলাদেশের সবচাইতে যারা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট হওয়ার কথা, যাদেরকে দিয়ে আসলে বাংলাদেশে একটা নতুন ধরনের সরকারের সূচনা হওয়ার কথা, তাদের সময়কার প্র্যাকটিস হচ্ছে এটা। সো এই কাজগুলি আমাদের কাছে খুব বেশি, আমরা এতে খুব আশ্চর্য হই না, কারণ এটাই আমরা দেখে অভ্যস্ত যে আপনি ঢাকা শহরে প্রচুর রিক্সা ধরা হবে, ধরে এই রিক্সাগুলিকে স্তূপ করা হবে, ভাঙা হবে। একটা রিক্সা পোলার আসলে একজন ট্রাফিকের সিগন্যালের একজন লোকের কাছে আসলে দাঁড়ায় কাচুমাচু করবে, ভিক্ষা চাইবে, এরকম একটা ভাব করবে, এবং তার সাথে একজন ট্রাফিক পুলিশ দুর্ব্যবহার করবে, এবং এটা তার শেষ পর্যন্ত কুইট করে দেবে। এই রকমের জায়গাগুলি ধরেন যদি আমরা, এই যে এখন তো জাস্টিস হয়ে গেছে, আইনুন নাহার সিদ্দিকা বলে আমাদের একজন লিগ্যাল অ্যাক্টিভিস্ট ছিল, ওরে নিয়ে আমরা যে রিক্সা পুলারদের আরেকটা হয় ওরকম, আমি যে কথাটা বলার জন্য এটা বলতেছিলাম, এইটাকে কি করা হয় জানেন, এরকম নিলাম তো তোলা হয়, তো এটাকে মনে করা হয় যে এগুলি হচ্ছে আবর্জনা এবং এগুলি হচ্ছে আসলে অবস্ট্রাকশন তৈরি করে পথে। তাহলে কি করতে হবে, পথগুলিকে ভিআইপির জন্য আসলে ফ্রি করতে হবে। কখনো কখনো রিক্সা মুক্ত করা হয়, মনে করা হয় যে এই রাস্তাকে ভিআইপির জন্য ফ্রি করা মানে কি করা, এটা হচ্ছে রিক্সা মুক্ত করা, যেন রিক্সা হচ্ছে আসলে যানজটের মূল কারণ, একটা বড় কারণ তো অবশ্যই, আমি অস্বীকার করছি।
কিন্তু রিক্সামুক্ত করার চেষ্টা করা হচ্ছে তাদের জন্যে যারা আসলে বাংলাদেশের রাস্তার বা অন্তত ঢাকার রাস্তার যানজটের মূল কারণ। তো আমরা এইগুলি নিয়ে একবার হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের করি। আমার সাথে আমি জাজ সিনিয়র হিসেবে এখানে উপস্থিত হয়েছিলাম। সেই ভদ্রমহিলা এখন ধরেন জাস্টিস হয়ে গেছে, তো জাস্টিস আইনুন নেহার সিদ্দিকে এখন বলতে হবে, সে ছিল এটার পিটিশনার। তো আমরা তখন বিআরটিএ, তারপরে পুলিশ, মানে আমরা আরেকজন এরকম জাস্টিস পাইছিলাম যে হচ্ছে আসলে বিষয়টাকে বোঝার চেষ্টা করতেছিলেন। তো বাংলাদেশের এরকম যে বেটার যারা করে, বেটার বাংলাদেশের জন্য যারা কাজ করে, রাস্তার জন্য যারা কাজ করে, ট্রাফিক সিস্টেমের জন্য যারা কাজ করে, পুলিশে যারা ছিল, এরকম সমস্ত লোকদেরকে আসলে পার্টি করে হাইকোর্টে ডেকে আনার চেষ্টা করা হলো। ও ফুটপাতের ব্যাপারটা, তাহলে ফুটপাত কীভাবে থাকবে, মানুষ পাস করবে কীভাবে, কিংবা ধরেন মোটর বাইকওয়ালারা যে ধরেন আমি আরেকটা রিড করছিলাম যে মোটর বাইকওয়ালারা ধরে নিয়ে দিয়ে ফুটপাতের উপর দিয়ে উল্টা পথে চালাইতে শুরু করে। তো এইগুলি নিয়ে যখন হাইকোর্টে ধরেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ডাকা হয়েছে, সেই মামলাটা এখনো পর্যন্ত চালু আছে। এগুলিকে বলে হচ্ছে রিট অফ ম্যান্ডামাস বলে একটা জিনিস আছে। মানে ধরেন আপনাকে একটা অর্ডার দেওয়া হয়েছে, এই অর্ডারটা কন্টিনিউয়াস, এটা চলতে থাকবে। যখনই রিক্সাওয়ালাদের ব্যাপারে এরকম অন্যায় কিছু হবে, তাহলে কেউ আবার চাইলে ওই মামলাটা গিয়ে তুলতে পারবে, বলতে পারবে যে ওই মামলাটা আছে, ওইখানে আসলে তাদেরকে এই রিমেডি দেওয়ার কথা ছিল, এখন আবার এটা ভঙ্গ করা হচ্ছে। তো সেই অভিজ্ঞতা থেকে আমরা জানি যে আসলে ওই সময়কার যে ডাটা, আমি এই মুহূর্তে আপনাকে ডাটাটা পুরো দিতে পারবো না, কিন্তু আমি খুব ক্লিয়ার বলতে পারবো আমার মেমোরি থেকে যে সবচেয়ে বেশি রাস্তা ব্যবহার করে হচ্ছে প্রাইভেট কারগুলি, এবং সবচেয়ে কম মানুষের পরিবহন করে তারা। সবচেয়ে বেশি রাস্তা ব্যবহার করে হচ্ছে ধরেন, তারপরে সবচেয়ে বড় জঞ্জালটা তৈরি করে হচ্ছে এরপরে এই যে ধরেন আমাদের ছোট পরিবহনগুলি, যেগুলির মানে পরিবহন ক্ষমতা কম কিন্তু স্পেস বেশি নেই। আমাদের এখানে এই যাত্রীদের এই যাতায়াতের ব্যবস্থাটাকে উৎসাহিত করা হয়। আমি এই কথাটা বলি, শেষ করে দেবো, আমাদের অনেক আলোচক আছে আপনারা জানেন। তো এই ব্যবস্থাটাকে উৎসাহিত করা হয় অন্য একটা ব্যবস্থাকে নিরুৎসাহিত করার ভেতর দিয়ে, কিংবা সেটাকে প্রবলেমের মধ্যে ফেলে দেওয়ার ভেতর দিয়ে। ধরেন আমাদের একসময় ঢাকায় একটু বাস সার্ভিস ছিল, ভালো বাস সার্ভিস ছিল, ভদ্রলোকেরা মধ্যবিত্তরা চড়তে পারতেন। সে বাসগুলি আপনি এখন আর পাবেন, সে বাসগুলি ঢাকার রাস্তা থেকে নাই হয়ে গেছে। আপনার বাস যেগুলি আছে এগুলি আপনি দেখবেন যে পরিবেশের সাথে হয়তো আপনাদের সম্পর্ক আছে, এগুলি প্রায় প্রত্যেকটা পরিবেশের জন্য ক্ষতিকর, কিন্তু কতগুলো বাস আছে সেইগুলি চড়তে বাধ্য হয় কেবলমাত্র সেই সমস্ত মানুষেরা যাদের কথা আমি বললাম, যে যাদের কম টাকায় বেশি দূরে বেশি সময় খরচ করে যেতে হয়, তাদের এর বাইরে কোনো পথ নাই, তাদের আসলে কোনো অ্যাবিলিটি নেই, এর জন্য আমরা কোনো ব্যবস্থার কথা ভাবি না। তার মানে আপনি এইখানে দেখবেন যে সারা দুনিয়াতে প্রাইভেটকে কন্ট্রোল করা হয়। আপনি যেই দেশগুলিকে প্রেস করি আমরা, যেই সব দেশের কথায় কথায় যেসব দেশকে আসলে আমরা উন্নত দেশ বলি, সভ্য দেশ বলি, যাদেরকে মডেল দেশ বলি, যাদেরকে প্রশংসা করি, যাদের নাগরিকদের প্রশংসা করি, তাদের কোনো দেশে তো আপনি ওই রকম ব্যবস্থা পাবেন না যে আপনি ঘর থেকে যখন তখন যেখানে সেখানে আপনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়বেন, আর যেখানে সেখানে আপনি গাড়ি পার্ক করে আপনার ইচ্ছা মতো ঘন্টার পর ঘন্টা আসলে বাজার করবেন, কি আড্ডা দিবেন, কি আসলে বাচ্চা দেখাবেন। এর তো কোথাও, পৃথিবীর কোথাও তো এই ব্যবস্থা নাই। সবচেয়ে স্বেচ্ছাচারী ব্যবহারটা যারা করে, তাদেরকে আরও বেশি স্বেচ্ছাচারী হওয়ার জন্যে, যাদের জীবিকার জন্য এখানে কাজ করে, যারা পরিবেশকে ক্ষতি না করে কাজ করে, যাদের আসলে একদম এইটা ছাড়া আর কোনো বিকল্প নাই, এইভাবে যারা কাজ করে তাদেরকে আসলে মনে করা হয়, চিহ্নিত করা হয় যে তারা এটার জন্য সবচেয়ে দায়ী, এবং তাদেরকে ধাপে ধাপে এই রাস্তা থেকে তুলে দিতে হবে, ওই রাস্তা থেকে তুলে দিতে হবে, এই কাজগুলি করা হয়। তো আমি মনে করি যে একটা জায়গাকে যদি আমরা সেন্টারে আনি, আর কি একটা জায়গাকে নিয়ে যদি আমরা ভাবি, তাহলে আমরা এটার এক ধরনের সমাধান করার জায়গাটা আমরা তুলতে পারবো। এটা হচ্ছে বাস্তবতার একটা জায়গা। ফুটপাতের ব্যাপারও এরকম, ফুটপাত বলতে কিচ্ছু নাই, কিন্তু যারা আসলে ফুটপাতে আবার দখল করে থাকে তাদেরও আসলে আর কিচ্ছু করার নেই। মানে এই মানুষদের আপনি আর কোনো ধরনের আপনি কোনো ব্যবস্থা করেন না যে তারা আসলে আপনি যখন এদেরকে এখান থেকে তুলে দিতে যান, তখন আসলে তার ওইটা তাও একটা বৈধ আসলে পেশা,
তাকে আপনি অন্য কোথাও স্পেস দিচ্ছেন না। কখনো কখনো কোথাও কোথাও একটা ব্যবস্থা করা হয়, তারপরে দেখা যাবে যে এটা আর কয়দিন পরে আর কাজ করে না। তার মানে আমরা কখনো একটা সাস্টেনেবল কমিউনিকেশন সিস্টেম, একটা জাস্ট কমিউনিকেশন সিস্টেম নিয়ে আমরা চিন্তা করি না, কথা বলি না, অথবা কথা বললে এটা বাস্তবায়ন করতে পারি না। আমাদের পাওয়ার স্ট্রাকচার, আমাদের যে আসলে সম্পদ যে মাত্রায় ধরেন যে পথে প্রবাহিত হয়, এবং সম্পদশালীরা সম্পদের সাথে যে মাত্রায় ক্ষমতার মালিক হয়, এবং ক্ষমতা মানে আমাদের দেশে তো হচ্ছে এটা একটা খুব সোজা ব্যাপার, আপনার কাছে ক্ষমতা আছে মানে হচ্ছে আপনি কত আইন ভঙ্গ করার পরে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি আর আইন শৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দিকে চলতে পারেন। আপনার ক্ষমতা থাকার এটাই হচ্ছে স্মারক, চিহ্নটা হচ্ছে এই, আপনি অনেক বেশি আইন অমান্য করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখে চলতে পারবেন, আপনাকে কেউ কিছু করতে পারবে না। তো এইটাই হচ্ছে ধরেন আমাদের এখানকার ধরেন ব্যাপার। তো এই যে জায়গাটার মধ্যে যদি আপনি একটা জাস্ট ব্যবস্থা তৈরি করতে চান, কনস্টিটিউশনালি তাদেরকে এম্পাওয়ার্ড করার ব্যাপার, কনস্টিটিউশনালি তার রাইট টু মোবিলিটিকে আসলে অ্যাকনোলেজ করার ব্যাপার, এবং রাষ্ট্রের দায়িত্বের মধ্যে এটাকে আনা দরকার, এবং নাগরিকদের মধ্যে আসলে এই চেতনাটাকে আসলে নাগরিকদের যে ডিউটির পার্টটা আছে সেইটা আসলে নাগরিকের মধ্যে আসলে জাগানোর ব্যাপার। তার মানে একটা হচ্ছে আপনার রাইট টু এনজয়মেন্ট, একটা হচ্ছে আসলে আপনার ডিউটি, ডিউটি টুয়ার্ডস স্টেট, ডিউটি টুয়ার্ডস নেশন, ডিউটি টুয়ার্ডস আপনার যা যা ব্যবহার করেন সেই সমস্ত টুলস, এগুলির প্রতি যদি আমরা লক্ষ্য রাখি এবং আমরা যদি কেবল যেটা বলি সেই জিনিসটা যদি আসলে আমরা ধারণ করি এবং এটা যদি বাস্তবায়নের জন্য কাজ করি, তাহলে কিছু পরিমাণে আমাদের মধ্যে স্বচ্ছতা তৈরি হবে। এবং এই আলাপগুলি সংবিধান প্রণয়নের জন্য যারা কাজ করতেছেন তাদের কাছে যদি যায় এবং সেই আন্দোলনের মধ্যে যদি আমরা এগুলিকে আসলে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে হয়তো কিছুটা কাজে আসতে পারে। আমি অনেকক্ষণ মনে হয় আপনাদের সময় নষ্ট করছি এবং খুব অগোছালোভাবে আপনাদেরকে আমি আবারও কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং আপনাদের যারা আয়োজক তাদেরকে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে এই অগোছালো কথা শোনার জন্য। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ।